আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্বরাষ্ট্র বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সবাই আমাদেরকে আশা দিয়েছিলেন আমার বাবার পূর্ণ অধিকার, বিডিআর আঙ্কেলদের পূর্ণ অধিকার, এই বিডিআরের সম্মান, জেলবন্দি বিডিআরের মুক্তি, ক্ষতিগ্রস্ত বিডিআর, নিরাপদ বিডিআরের অধিকারটা পূর্ণ নিশ্চিত করবে। কিন্তু ভাগ্যপ্রিয় আজকে 30টি মানববন্ধন হয়ে যায় আমাদের, এই পর্যন্ত সরকারের কোনো মাথা নামেনি। সরকার আসলো গেল, কিন্তু আমাদের কথা তারা রাখেনি। আমরা চাই রাষ্ট্রের কাছে আমাদের অধিকার, আমার বাবার অধিকার নিশ্চিত না করা পর্যন্ত যদি আমি মারা যাই, আমার সন্তানকে বলে যাব, তবু এই বিডিআর সম্মান এই রাষ্ট্রের কাছ থেকে আদায় করছে ইনশাআল্লাহ। আমরা সবাই আবারও সুশৃঙ্খল ভাবে এই রাষ্ট্রের সচিব বিভাগ থেকে শুরু করে যারাই আছেন কর্মরত, তাদের কাছে সকলে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের বিষয়টা একটু ভাবুন, আমাদের এই বিডিআর পরিবারগুলো একটু দেখুন, তাদের কারামুক্তি করুন এবং তাদের যারা নিরপরাধ তাদের অধিকারটা ফিরিয়ে দিন। আমি আমার বাবা, আমার ফ্যামিলি সম্পর্কে 2-4টে কথা বলবো। আপনি একটু জানুন, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, তার চাকরির বয়স ছিল 32 বছর, মাত্র কিছুদিন পর তিনি পেনশনে যাবেন। তাকে যখন ওখানে 25শে ফেব্রুয়ারি 2009 সালে যা সংঘর্ষ, তখন আমি পিলখানার ভিতরে ফ্যামিলি কোয়ার্টারে ছিলাম। ওখানে আমার বাবা বাসা ছিল, শুধু তার কাজ ছিল একটু মর্চিনি করবে, জাতীয় মতো করবে, বাড়ি আসবে, বাসায় আসবে, এই ছিল তার কাজ। তাকে বলা হলো আপনি বিডিআর ভিতরে সাক্ষী হন, মিথ্যা সাক্ষী দেন, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাকে আশ্বস্ত করলো। 15 বার তার কাছে লোক গেল, বলা হলো যে যদি বিডিআর সম্বন্ধে মিথ্যা সাক্ষী না দেন তাহলে আপনাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, এবং যদি সাক্ষী দিতে রাজি হন তাকে আপনাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, ভালো উন্নয়ন, মান উন্নয়ন জীবন দেওয়া হবে। আপনি কোনটা রাজি? আমার বাবা বললেন আমি আমার এই ভাইদের সাথে একসাথে ট্রেনিং করেছি, একসাথে চাকরি করেছি, তারা আমার আপন মায়ের পেটের ভাই, আমি তাদের সাথে বেইমানি করতে পারবো না, তাদের সাথে আমার রক্তের বন্ধনের চেয়ে বেশি বন্ধন আকৃষ্ট, আমি তাদের নামে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আমি তাদের কিছুই দেখিনি, আমি বাসায় ছিলাম। তারপরে আমার বাবাকে, নিরপরাধ বাবাকে, কোনো অভিযোগ না, শুধু পিলখানার ভিতরে ছিল, তার জন্য তাকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়। এবং এই স্বৈরাচার ব্রিটিশ সরকার একটি ধর্মহলে নামক একটি আদালত তৈরি করে, যেখানে তাদের কোনো উকিল পাঠানো যাবে না, তাদের আমাদের কথা বলে কোনো অধিকার নেই, পুরোটাই মানব অধিকার লঙ্ঘন ছিল। যেই বিচার আদালত থেকে তাকে 6 মাসের কারাদণ্ড দেয়, দিয়ে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেয়। আমার বাবা কি অপরাধ করেছে? এই বর্তমান বাংলাদেশের রানিং নির্বাচিত সফল সরকার তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, তিনি আমাকে এটা জানাবেন। আর যদি আমার বাবার অধিকারটা ফিরে না পাই, এই রাজপথে 30 বার কেন, 30 লক্ষ বার আসবো ইনশাআল্লাহ। আবার দেখা হবে আপনাদের সাথে। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমরা রাষ্ট্রের কাছে ভিক্ষা চাই না, আমি আমার বাবার ন্যায্য অধিকার চাই। আমি আমার ন্যায্য অধিকার ফিরে চাওয়ার জন্য আমি সংগ্রামে রাজপথে থাকবো, আসবো ইনশাআল্লাহ। আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকল সাংবাদিক ভাইদেরকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে যা বলতে এসেছি হয়তো অনেকে অনেক কিছু বলে গেছে, অনেকে অনেক কিছু বলেনি। তবে মনে হচ্ছে যে এই পর্যন্ত বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যত রায় অবৈধ ছিল তার মধ্যে শুধুমাত্র বৈধ রায় হিসেবে বিডিআরদেরটাই বহাল রয়েছে, এবং শুধুমাত্র এই বিডিআরের রায় বারবার এখানে মানববন্ধন, বিভিন্ন আন্দোলন করতে বাধ্য হয়েছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য, তাদের সম্মান ফিরে পাওয়ার জন্য। আমরা সবসময় নিজেকে পরিবর্তন করি, যুগের সাথে পরিবর্তন করি, সব পরিবর্তন হয়, শুধুমাত্র বিডিআরের রায় পরিবর্তন হয় না, বিডিআরের জীবনযাত্রা পরিবর্তন হয় না। কেন হয় না? ফ্যাসিস্ট আমলের সরকার যখন শুরু হয় 2009 সালে, তখন পিলখানা হত্যাকাণ্ড দিয়ে তাদের ফ্যাসিস্টের দমন শুরু হয়, যেটা এখন পর্যন্ত শেষ হয়নি। বিভিন্ন রায় বিভিন্নভাবে বিভিন্নজনকে দণ্ডিত করা হয়েছে। একই জায়গায় একই অবস্থায় যখন সবাই কোন ডিউটি পালন করেছে, সেখানে একই অবস্থায় আমি যখন জানতাম যে যারা বিডিআর কিংবা পুলিশ, আর্মি এরকম ডিফেন্সে চাকরি করে, তারা একজন অপরাধ করলে সবাই সে শাস্তি ভোগ করে, কিন্তু শুধুমাত্র বিডিআরকে দেখেছি যারা একই জায়গায় অবস্থান করে বিভিন্ন জনের বিভিন্ন রকম রায় হয়েছে। কাউকে দিয়েছে ফাঁসি, কাউকে যাবজ্জীবন, কাউকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আবার কেউ চাকরিতে এখন পর্যন্ত বহাল রয়েছে। কেন এই অনিয়ম? এই অনিয়মটা কবে শেষ হবে? বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন জায়গায় বন্দী অবস্থা
তাদের ধরে রাখতে হবে এবং শুধুমাত্র নিজেদের মধ্যে সে সম্মান ধরে রাখতে না, সাধারণ জনগণকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাদের সে সম্মানীয় জায়গা থেকে তাদের অধিকার আদায়ের জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি সরকার মহোদয়কে জানাচ্ছি, আপনি এক সময় অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, তার মানে আপনি বুঝেন যে নির্যাতন বিষয়টা কি। আর শুধুমাত্র এই বিভ্রান্ত নির্যাতনটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমি চাই যে যদি ভুলে অপরাধ করে থাকে তাদেরকে সেখানেই ডেথ রেফারেন্স আছে, ডেথ দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ন্যায় বিচার তো করেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 25 তারিখে কোনো কিছুই ঘটনা ঘটেনি, অথচ ওই দিন সারাদিন টেলিভিশনে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছিল। কিন্তু মিডিয়ার সদস্যরা অত্যন্ত বিচক্ষণতার সাথে এতে কোনো অবস্থাতেই প্রভাবিত না হয়ে সারাদিন সারা রাত নিজ নিজ কর্মকর্তাদের নিয়ন্ত্রণের থেকে কর্মকর্তাদের নির্দেশ মতো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছিল। এতে স্পষ্ট প্রমাণিত হয় যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে বাইরের ইউনিটগুলো আদৌ কোনো যোগসূত্র ছিল না। 26 তারিখ সকালবেলা চক্রান্তকারীরা বিকল্প কৌশল হিসাবে টেলিভিশনে প্রচার করতে থাকে যে মিডিয়ার ইউনিটগুলোতে সেনাবাহিনী ঘেরাও করতে আসছে। আবার সেনা কর্মকর্তারাও তাদের নিজ নিজ ইউনিট স্বেচ্ছায় ত্যাগ করে নিকটবর্তী সেনা ক্যাম্পে চলে যাওয়া এই সন্দেহ আরো প্রবলভাবে যুক্ত হয়। যেহেতু মিডিয়ার সদস্যরা সেনা অভিযানের সরাসরি কমান্ডে চলে, তাই তাদের চলে যাওয়াতে দেশের ওই সমস্ত ইউনিটগুলোতে সম্পূর্ণভাবে চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। তাছাড়াও অপরিচিত বিভিন্ন মোবাইল দিয়ে সৈনিকদের উস্কানি দেওয়া হয় এবং আতঙ্কিত করা হয়। টেলিভিশনে এই সকল খবর দেখে দেশের সকল মিডিয়ার ইউনিট সময়ে অবস্থানরত সৈনিকদের মনে ভীতির সঞ্চার হয়, যা দুই বাহিনীর মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে, যার কারণে নিরাপত্তাহীনতার তাগিদের থেকে মিডিয়ার সদস্যরা রাষ্ট্রীয় সম্পদ, অস্ত্র, গোলাবারুদ, তাদের পরিবার, সর্বোপরি নিজেদের সুরক্ষার জন্য অস্ত্রাগার থেকে নিজ নিজ দায়িত্বে অস্ত্র নিয়ে নিজের ইউনিটের ভিতরে শুধুমাত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, যার কারণে পিলখানার বাইরে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। এতে করে বিদ্রোহের কোনো আলামত ছিল না বা সেনা কর্মকর্তাদের সাথে মিডিয়ার সদস্যরা কোনো অসম্মানসূচক আচরণ করেনি। কিন্তু পরবর্তী সময়ে পিলখানার বাইরের ইউনিটগুলোকে ষড়যন্ত্রকারীদের পূর্ব পরিকল্পনার অংশ বিদ্রোহ হিসাবে চিহ্নিত করে হাজার হাজার নিরীহ মিডিয়ার সদস্যকে ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে গ্রেপ্তার, জেল জরিমানা ও বাধ্যতামূলক অবসর দিয়ে চাকরিচ্যুতির মতো কঠিন শাস্তি স্বীকার করা হয়। প্রিয় সঙ্গী, আমরা চাকরিচ্যুত মিডিয়ার সদস্যরা মনে প্রাণে বিশ্বাস করি সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র জনতা, গণমাধ্যম কর্মী তথা দেশের সর্বস্তরের জনগণের সমর্থন ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মসূচি থেকে আমাদের চূড়ান্ত বার্তা মাননীয় প্রধানমন্ত্রী, তারেক জিয়া সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি। আমরা আজকে সুস্পষ্টভাবে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা 57 জন সেনা অফিসার সহ 8 জন মিডিয়া মোট 74 জন হত্যা দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি চাই। আমরা আটক থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদের নামে 67 জন মিডিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়, তাদের বিচার এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে হবে, সেটার জন্য আমরা জোর দাবি জানাই। আমরা মিডিয়ার সদস্যদের উপর ষড়যন্ত্রের প্রহসনের অবসান চাই, চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ চাই। আমরা চাই না আবুল কাহার আকাণ্ডের পাঠানো মিথ্যা সাক্ষীর বলি হতে। আমরা চাই ইনসাফ, ন্যায় বিচার ও মুক্তি।